তোকে কতবার বলেছি যে তুই লেখাপড়া কর, কিন্তু আমার কথা শুনিস না। আরে ওরা বড় লোক, ওদের সঙ্গে লড়াই জিততে গেলে বুদ্ধি দিয়ে জিততে হবে, বুঝলি? আর সে বুদ্ধির জন্য তোকে অনেক লেখাপড়া করতে হবে রে। একটা কথা মনে রাখিস বাবা, পেইন ইজ মাইটার দ্যান সোর্ড। তলোয়ারের চেয়ে কলম অনেক শক্তিশালী। কথাটা মনে রাখিস, মনে রাখিস। আরে 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 ভাই, আপনি কে? ভিডিওর ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়ছেন? আমি এসেছি বিচার চাইতে। আমাকে কেন এভাবে আটকাচ্ছেন ম্যাডাম? জবা, গোপাল, তুমি একটু ও ঘরে যাও আর দেখো কেউ যেন এই ঘরে না আসে। মনে হচ্ছে উনি কোনো জরুরি সমস্যা নিয়ে এসেছেন। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো, যাও। ঠিক আছে ম্যাডাম। সেলিম, সেলিম তুমি? এসো, ভেতরে এসো, বসো। ভক্তি বিশ্বাস। ভক্তি বিশ্বাস? হ্যাঁ, একদিন তোমাকে খুঁজে পাওয়ার জন্য জন্মভূমির মায়া ত্যাগ করে এদেশের মাটিতে পা রেখেছিলাম। আর সেদিন থেকে আমি ভক্তি বিশ্বাস। আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমার আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সব অন্ধকারে হারিয়ে গেল। তারপর ঘুরতে ঘুরতে আমি শান্তিনগরের মাটিতে পা রাখলাম। নামটা শান্তিনগর, কিন্তু এই গ্রামের কোথাও শান্তি নেই। চারিদিকে শুধু অভাব আর অভাব। তাই সবকিছু ভুলে ওই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই গ্রামের মানুষদের আমাকে বাঁচাতে হবে। তাই তো দেশ স্বাধীন হওয়ার পরেও ওদের আর ফিরে যেতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো চাপা, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে তোমার সঙ্গে আমার দেখা হবে আবার। তবু দেখা হয়ে গেল। সেলিম, আমি একটা মেয়ে, তোমার মতন খুঁজে বেড়াতে আমি পারিনি। তবে ঈশ্বরকে আমি সকাল বিকেল ডেকেছি, হে ঈশ্বর, আমার সেলিমকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সেদিন আমার দাদার মৃতদেহ কোলে নিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ খবর এলো তোমার লাশ নাকি ধান খেতে পড়ে আছে। আমি কারো কথা বিশ্বাস করিনি সেলিম। ছুটে গিয়ে যে তোমার মুখটা দেখবো সেটাও করতে পারলাম না। পাক সেনাদের জন্য আমাদের পালিয়ে আসতে হলো। তারপর তোমার মতন আমিও ঘুরতে ঘুরতে এদেশে চলে এলাম। এখানে এসে একজন আত্মীয়ের বাড়িতে আমি আশ্রয় পেলাম। তার উৎসাহতেই আবার পড়াশোনা শুরু করলাম। তারপর আজ এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার। যাকে বলো, তুমি আমার কাছে কেন এসেছো? আমার ছেলের জন্য। সেলিম, আমি আজও তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি সুখী সংসার করছো। সুখী হও সেলিম, তোমার সুখেই আমার সুখ। জবা, সুখী হও সেলিম, তুমি সুখী হও। জবা, কি হচ্ছে তোমার ছেলের? এই গ্রামের জোরদার দয়ারাম দত্ত আমার ওই ছোট্ট ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করছে। ওর অপরাধ ছিল ওর মেয়ের সঙ্গে আমার ছেলে খেলেছিল, এটাই ছিল ওর অপরাধ।
সেই অপরাধ ওকে এমন মার মেরেছে যে আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। তুমি তুমি থানায় গেলে না কেন? থানা পুলিশ ওর সব কেনা, তাই তো ওখানে সাধারণ মানুষ কোনো বিচার পায় না। তাই তাই আমি তোমার কাছে এসেছি। সেলিম, সেলিম, আমি এখানকার বিডিও, বিচারক নই। এই অঞ্চলের উন্নতি আমার একমাত্র ব্রত। এখানকার মানুষের ন্যায় অন্যায় বিচার করার অধিকার হয়তো আমার নেই, কিন্তু অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা আমার আছে। তুমি বাড়ি যাও সেলিম, আমি এখানকার থানার ওসির সঙ্গে কথা বলবো, আর দেখবো যাতে দয়ারাম দত্ত আর কোনো অন্যায় করার সাহস না পায়। ঠিক আছে। এ না, কাজটা তুমি কিন্তু ভালো করলে না। ভুবনে কোনো দোষ ছিল না, তোমার মেয়েই ওকে খেলতে বাধ্য করেছিল। সেজন্যই তো কাল থেকে তোমার মেয়ে আর এখানে থাকবে না। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আজ ওরা বিয়ে বিয়ে খেলছে, কাল সত্যি যদি ওই ছোটটাকে বিয়ে করে এই বাড়িতে এনে তোলে, তাই আমি ঠিক করেছি ওকে কলকাতায় পাঠিয়ে দেবো। এখন থেকে ও ওইখানে থেকে পড়াশোনা করবে। ভুবন, ভুবন হয়েছে রে? তোর বাবা বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ বোধহয় দিশা দিশা কর বাবা কলকাতা নিয়ে যাচ্ছে। এতক্ষণে বোধহয় বড় রাস্তার উপর চলে গেছে। তাড়াতাড়ি চল। দিশা, 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 ভুবন, দিশা, দিশা, দিশা। বাবা, বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, সেই থেকে ছোট্ট ভুবনে শুরু হলো এক নতুন জীবন। দোষীপনা ছেড়ে মন দিল পড়াশোনা। বাবার স্বপ্নকে পূরণ করতেই হবে, ওকে অনেক বড় হতে হবে, অনেক বড়। দেখতে দেখতে সত্যি বড় হয়ে গেল ভুবন। বাবা বলেন শুধু লাঙল ধরে জমিতে খাটলেই হবে না, কৃষি একটা বিজ্ঞান, বই পড়ে তাকে শিখতে হবে, জানতে হবে। তাই ভুবনকে যেতে হবে কলকাতায়। কলকাতা মহানগর। ছোট্টবেলায় ভুবনকে ছেড়ে দিশাও চলে গেছে সেখানে। নিয়তি লিখন সত্যিই বড় অদ্ভুত।